না ম্যাম। ওকে, দেন আমরা কি পড়ছি যে মেজারমেন্ট অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ভিটামিন ডিপেন্ডেন্ট এনজাইম অর এরিথ্রোসাইট অ্যান্ড ইটস ইন ভিট্রো অ্যাক্টিভেশন উইথ করসপন্ডিং কোএনজাইম। মানে আমার বডির ভেতরে যা যা প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, সে নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক আছে কি নেই। ধর একজনের খুব সুন্দর চেহারা বাট তার ভিটামিন ডি এর লেভেল ভীষণ কম, বা কি হচ্ছে তার হাতে পায়ে প্রচুর ব্যথা, কোমরে খুব ব্যথা, ভীষণ ভুলে যাচ্ছে, তাহলে তো আমি বলতে পারি না যে সেই মানুষটার নিউট্রিশনাল স্ট্যাটাস ঠিক আছে, বলতে পারি না। এবং সেটা বুঝবো কিভাবে না, বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে। ঠিক আছে, ইন ভিট্রো আর ইন ভিভো। ইন ভিট্রো মানে কি, যে শরীরের ভেতরে যেগুলো ঘটছে সেগুলো আমাদের বোঝার একটাই উপায়, বায়োকেমিক্যাল টেস্ট। মেজারমেন্ট অফ অ্যান অ্যাকুমুলেটেড মেটাবোলাইট whose disposal depend on a vitamin or mineral dependent enzyme with or without preloading with a precursor। এবার দেখবি যখন তোরা ব্লাড রিপোর্ট দেখিস না, তোদের সবসময় যখন ল্যাবরেটরি রিপোর্ট দেয় লেখা থাকে নর্মাল ভ্যালু এই, আমার ভ্যালুটা এই। যদি আমার ভ্যালুটা নর্মাল ভ্যালু থেকে কম বা বেশি থাকে, যেটার কারণে আমার সমস্যা হচ্ছে, সেগুলোকে মার্কিং বোল্ড করে লেখা থাকে। তো এটাই হলো প্রিকারশর, মানে তোমাকে সাবধান করে দিচ্ছে যে তুমি বেশিতে আছো বা কমে আছো, বাট তুমি সচেতন হও এবং ডাক্তার দেখাও। তো এই যে কনসেপ্ট, যে এইগুলো তোমাদের কিন্তু একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে। আগামী দিনে তোমরাও হেলথ কেয়ার সার্ভিসের সাথে যুক্ত হচ্ছ, তো সমস্ত প্যারামিটার কত লেভেল থেকে কত লেভেল থাকলে নর্মাল হিমোগ্লোবিন আমরা বলবো, অ্যানিমিক কাকে বলবো, সিভিয়ার অ্যানিমিক কাকে বলবো, প্রি ডায়াবেটিক কাকে বলবো, ডায়াবেটিক কাকে বলবো, জিডিএম কাকে বলবো, ল্যাডা কাকে বলবো, মোডি কাকে বলবো, সব লেভেল একদম ঝরঝরে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, যেমন ছোটবেলায় নামটা মুখস্থ করেছিলিস, এবার সমস্ত প্যারামিটারের লেভেল মুখস্থ রাখবি। However, বলেছে কি বলেছে যে routine nutritional survey all the biochemical parameter are not assessed। বলেছে রুটিন যে আমরা টেস্ট করি বা নিউট্রিশনাল সার্ভে, যে হাইট ওয়েট মেজারমেন্ট, বিএমআই মেজারমেন্ট, এখানে কিন্তু আমাদের বায়োকেমিক্যাল প্যারামিটার যদি অ্যাসেস না করি, তাহলে আমরা বলতে পারি না যে তাকে আমি 100% মেজারমেন্ট করেছি। এটা তখনই বলতে পারবো যখন আমি তার ব্লাড প্যারামিটার মাপবো। শুধু বছরের পর বছর আমি তার মাসের পর মাস হাইট ওয়েট মেপে যাচ্ছি আর দেখছি তার বিএমআই একদম ঠিকঠাক নর্মালি আছে, বাট আমি তাকে কিন্তু সবসময় বলতে পারবো না হি অর সি ইজ আর দ্য বিলং টু দ্য হেলদি মানে লাইফস্টাইল, বা সে ডিড নট সাফার ফ্রম দ্য এনি কাইন্ড অফ ডিজিজ, এটা আমরা বলতে পারবো না। কারণ কি না, ভেতরে ভেতরে মাইক্রোনিউট্রিয়েন্ট যদি ডেফিসিয়েন্সি থাকে, সেটা অন্তত বছরে একবার আফটার 30 ইয়ার্স এর পর, এখন তো ছোট বয়সী বাচ্চাদের হয়ে যাচ্ছে, বছরে একবার মেডিকেল চেক আপ, ফুল বডি ব্লাড প্যারামিটার চেক করে নেওয়া বেটার এখনকার যা অবস্থা। যাতে কি হয়, অনেক ছোটখাটো জিনিস তাহলে ধরা পড়ে যায়, তার ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু হয় এবং আমরা অনেক তাড়াতাড়ি কি হয়ে যায়, সুস্থ হয়ে যায়। কি বলেছে, কি কি টেস্ট করতে হবে যে নিউট্রিশনাল স্ট্যাটাস ডিটারমাইন করার জন্য যে আমরা সুস্থ আছি কি নেই। প্রথমেই আছে সিরাম প্রোটিন, যে আমার বডিতে প্রোটিনের লেভেল ঠিকঠাক আছে কি নেই, পার্টিকুলারলি সিরাম অ্যালবুমিন লেভেল, যারা আমাদের কি করে, সেল তৈরিতে সাহায্য করে। এই যে অ্যালবুমিন, এই জন্য প্রতিদিন বলে একটা করে ডিম খাবে। ঠিক আছে, দ্য ব্লাড ফর্মিং নিউট্রিয়েন্ট, যারা ব্লাড ফরমেশন করছে, কারা, আয়রন, ফোলাসিন মানে ফলিক অ্যাসিড, ভিটামিন বি6, ভিটামিন বি12, এদের লেভেল ঠিক আছে কিনা, এরিথ্রোপয়েটিক কোনো ডিসঅর্ডার ঘটছে কিনা। আমরা কি করি, শুধু ফেরিক আর ফেরাস আয়রনটা টেস্ট করি, এবার থেকে ফোলাসিন, বি6, বি12 এগুলো খুব কস্টলি টেস্ট, বুঝলি তো, এগুলো খুব কস্টলি টেস্ট। the fat soluble vitamin A D E কে লেভেল ঠিকঠাক আছে কিনা, মিনারেলস এর মধ্যে আয়রন, আয়োডিন এন্ড আদার ট্রেস এলিমেন্ট, ঠিক আছে, এবং ক্যালসিয়াম তার মধ্যে পড়ে, ফসফরাস লেভেল ঠিকঠাক আছে কিনা, লেভেল অফ ব্লাড লিপিড সাচ অ্যাজ কোলেস্টেরল এন্ড ট্রাইগ্লিসারাইড, লিপিড প্রোফাইল যাকে আমরা বলি, গ্লুকোজ মানে সুগার লেভেল, এন্ড ভেরিয়াস কাইন্ডস অফ এনজাইম হুইচ আর ইমপ্লিকেটেড অফ হার্ট ডিজিজ, এগুলোও কিন্তু চেক করাতে হবে ডায়াবেটিস এন্ড আদার ক্রনিক ডিজিজকে ডিটারমাইন করার জন্য। তাহলে আজকে থেকে তোমরা মনে রাখো, এই যতগুলো প্যারামিটার বললে এর প্রত্যেকটা
নর্মাল রেঞ্জ তোমাদের মনে রাখতে হবে। এবং তোমরা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাক্তাররা আমাদের হিমোগ্লোবিন টেস্ট করতে দেয়, আর কি টেস্ট করতে দেয়, ক্যালসিয়াম আর ভিটামিন D3, কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট টেস্ট করতে দেয় না। কিন্তু যখন তোমরা কোনো ভালো জায়গায় চেন্নাই বা অ্যাপেলো বা পন্ডিচেরি সাউথের দিকে যাবে না, তখন তোমার ব্লাড রিপোর্টে সমস্ত মাইক্রো এবং ম্যাক্রো মিনারেলস এর কিন্তু টেস্ট হয়। এবং আমরা বলি বাইরের টেস্টে বাবা যা খরচা, 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত খরচা হয়। কারণ কি না, এই প্রত্যেকটা টেস্ট ভীষণ ইম্পর্টেন্ট। হয়তো এত কিছু টেস্ট করার পর তোমার একটা 5 টাকার ওষুধ তোমার জন্য বরাদ্দ হলো, বোঝা গেছে? আর এখানে ডাক্তাররা কিছু টেস্ট না করে তোমাকে মাসের পর মাস 3,000, 4,000, 5,000 টাকার ওষুধ এক একজন বাড়িতে খায়। সো ইটস ডিপেন্ড আপন তুমি কোন ডক্টরের কাছে যাচ্ছ, তুমি কার কাছে ইভ্যালুয়েশন করাচ্ছ। যেমন তোমরাও স্টুডেন্ট, যে কোন টিচারের কাছে তোমরা পড়ছো, তোমরা নলেজটা কি নিচ্ছ, দ্যাটস ডিপেন্ড আপন ইন ফিউচার তোমাদের ওয়েট করে আছে যে তোমরা কিভাবে নিজেদেরকে প্রতিস্থাপন করবে। তো মার্কেটে সব জিনিস অ্যাভেলেবেল, তো যেখানে ভালো জিনিস নিতে হবে, ভালো আমাদের সেখানে কি করতে হবে, কষ্ট করতে হবে, ভালো টাকা দিতে হবে। আর যেখানে আমরা পাতি জিনিস পাবো, আমরা দেখতে পাচ্ছি যেখানে লং টার্ম ক্ষতি শিকার আমরা, কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্ট, সেটাতে আমাদের শরীর আস্তে আস্তে কি হচ্ছে, ডিটোরিয়েট হচ্ছে। এই জন্য এখনকার মানুষ সবাই কি করে, যে বেঙ্গলের ট্রিটমেন্ট ভীষণ ভালো, বেঙ্গলের ট্রিটমেন্ট খুব ভালো, কিন্তু বেঙ্গলের ডায়াগনোসিস ভালো নয়। এই জন্য লোকে সাউথে চলে যায়, ওখানকার ডায়াগনোসিস খুব ভালো। কারণ তোদেরকে একটা আমি এক্সাম্পল ছোট্ট দিচ্ছি, আমার নিজের ক্লাসের অভিজ্ঞতা, MNT ক্লাস, মেডিকেল নিউট্রিশন থেরাপির। তো সেখানে একজন ডক্টর বলেছিলেন যে যখন আমরা ব্লাড পিক করি না শরীর থেকে, তো এই যে ব্লাড যখন পিক করি তখন আমাকে যে রুমে বসানো হয় এবং যে কন্ডিশনে ব্লাডটা নেওয়া হচ্ছে, সেখানে যেন কোনো রকম এই ছুঁচের নড়নচড়ন না হয় এবং তুমি কোনো রকম কোনো অনুভূতি না ফিল করো। জাস্ট একটা ছুঁচ ফুটলো এইটুকু অনুভূতি পাবে, ছুঁচ ঢুকলো ছুঁচ বেরোলো তুমি কিচ্ছু বুঝতে পারবে না। কারণ যত জোরে প্রেসার দিয়ে আমাদের পিকিং করা হবে না, তত বেশি সোডিয়াম পটাশিয়াম লেভেল চেঞ্জ হবে, আর এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট তত বাড়বে, হিমোগ্লোবিন তত ভাঙবে, রিপোর্ট তত চেঞ্জ হতে থাকে। মানে এই জন্য তোরা, আমি জানি না কেউ বাইরে কখনো ট্রিটমেন্ট করাতে গেছিস কিনা চেন্নাই বা অ্যাপেলোতে, ওখানে পুরো ব্লাড নেওয়া হয় পুরো একদম তোর এসি রুমে বসে, এবং ব্লাডটাও তুই যে বাথরুমে দিবি ইউরিন কালেক্ট করে আনবি, সেই বাথরুমটাও পুরো এসি কন্টেন্ট, পুরো এসি আছে, হ্যাঁ, পুরো টেম্পারেচার কন্ট্রোল, এবং যত বড় এরিয়াটা জুড়ে ব্লাড কাউন্টার আছে, মানে ডায়াগনোসিস চেম্বার, গোটাটাই সেম টেম্পারেচার বিলং করা হয়, যাতে করে কোনো রকম টেম্পারেচারের হেরফের হলে, বায়োকেমিক্যাল টেস্ট তো কেমিক্যাল নেচার তো চেঞ্জ হয়ে যাবে সাথে সাথে। অনেকে বাড়ি থেকে ব্লাড নিয়ে যায় তারপর টেস্ট করে, তার রেজাল্ট কিন্তু পুরো হ্যাম্পার হয়ে যায়। এই জন্য ব্লাড সবসময় কাউন্টারে গিয়ে দিয়ে আসা বেটার, যেখান থেকে ইনস্ট্যান্ট ব্লাডটা কি হয়, ওরা স্টোর করে নিয়ে রাখতে পারে এবং যতটা ক্যালিব্রেট প্রসেসে, মানে সুষ্ঠুভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারবে, তত ভালো রেজাল্ট আসবে। এই জায়গাগুলো এবার থেকে তোমাদের ভীষণ ভাবে মাথায় রাখতে হবে। দেন দেখো এবার কি বলছি, যে বায়োকেমিক্যাল টেস্ট অ্যাপ্লিকেবল অফ নিউট্রিশনাল সার্ভে, যেটা তোমাদের এখন করতে হবে না, ভবিষ্যতে যখন চেম্বার করবে তোমরা, ডায়েটিশিয়ান হবে, তখন কিন্তু এইগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কোনো ডক্টর হয়তো তোমাকে শুধু টেস্ট দিল সিরাম ভিটামিন এ, তোমাকে কিন্তু তখন ডক্টরকে বলতে হবে না, সিরাম ক্যারোটিনটাও কিন্তু টেস্ট করাতে হবে পেশেন্টের। কারণ তুমি জানো সমস্ত রিপোর্ট তুমি হাতে পেলে তবেই তুমি একটা মানুষের নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট করতে পারবে, যে সে তার কোথায় সমস্যা, এই খুঁজে বের করাটাই হলো ডাক্তারের কাজ। ঠিক আছে, যে আমার কোথায় সমস্যা, দেখা গেল এতগুলো টেস্টের মধ্যে ডাক্তার একটা বাদ দিয়ে দিল, দেখা গেল যেটা বাদ দিল সেটাই হয়তো সেই রেঞ্জটা দেখলে সঠিকভাবে বোঝা যেত যে পেশেন্ট ইজ সাফার ফ্রম হুইচ কাইন্ড অ্যান্ড মানে হাউ মাচ তার ডিজিজের তার ফ্রিকোয়েন্সি কতটা, ডিজিজটা কোন লেভেলে হয়েছে এবং কোন ডিজিজটা তার হয়েছে সেটা বোঝা যেত। তো তোমরা অ্যাজ এ ডায়েটিশিয়ান তোমাদের কাছে এই রিপোর্টটা পুরো পরিষ্কার থাকবে এবং ঝরঝরে মুখস্থ থাকবে। কি থাকবে না, ফার্স্টে তোমরা দেখবে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, দেন দেখবে যে কোন কোন জিনিসগুলো আমরা একটা ব্লাড রিপোর্টে আমরা খুঁজবো অ্যাজ এ ডায়েটিশিয়ান,
না প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, অ্যাসকর্বিক অ্যাসিড, থিয়ামিন, রিবোফ্লেভিন, নিয়াসিন, আয়রন, ফোলিক অ্যাসিড, ভিটামিন বি12 আর ফোলাডিন। ঠিক আছে, এইগুলো আমরা একটা ব্লাড রিপোর্ট যখনই হাতে নেব, কারণ তোমরাও যখন ভবিষ্যতে ডায়েটিশিয়ান হবে, তোমাদের ব্লাড রিপোর্ট থেকে কিভাবে ডায়েটে কনভার্ট হবে, কিভাবে কোন ড্রাগ ইউজ হচ্ছে, কোন মেডিসিন ইউজ হচ্ছে এবং তুমি তার সাপেক্ষে কি ডায়েট প্রোভাইড করবে, সেগুলোও কিন্তু শিখতে হয়। ঠিক আছে, তো সেগুলো জানতে হবে আস্তে আস্তে। এখন এইটুকু জানো যে যদি প্রোটিনের টেস্ট ডক্টর দেয়, সেখানে যদি অ্যামিনো অ্যাসিড ইমব্যালেন্স টেস্ট দেয়, আর হয়তো ইউরিনারি ইউরিয়া টেস্ট দিল, ইউরিনারি ক্রিয়েটিন পার ইউনিট এটার টেস্ট দিল, দেখা গেল হাইড্রক্সিপ্রোলিন এক্সক্রিশন টেস্ট দিল না, কেন দিল না? আদারওয়াইজ সেখানে ওই টেস্টটা হয় না, বা এই টেস্টটা খুব কস্টলি, এখানকার মানুষ বিলং করতে পারবে না, তাই স্কিপ করে গেল। তো দেখা গেল যে এই টেস্টটা না করলে তার প্রোটিনের জন্য, মানে কিডনি কেন, যদি কিডনির কোনো পেশেন্ট থাকে, নেফ্রোটিক পেশেন্টের ক্ষেত্রে বেসিক্যালি এই প্যারামিটারটা চেক করা হয়, সিরাম প্রোটিন ফাংশন। হ্যাঁ, আর ম্যালনারিস যারা থাকে তাদের ক্ষেত্রেও হয়, অনেক সময় বার্ন, যারা পুড়ে যায়, গা হাত পা পুরো পুড়ে যায়, তাদের ক্ষেত্রেও এগুলো দেখা হয়। বেসিক্যালি এটা দেখা হয় কিডনি পেশেন্ট, নেফ্রোটিক ডিজিজ যারা। ঠিক আছে, তো এই প্রত্যেকটা আমাদের যতগুলো অর্গান আছে তার জন্য প্রত্যেকটা অর্গানের সাপেক্ষে একজন করে একটা ফিল্ডে এক একজন ডায়েটিশিয়ান কাজ করে। নেফ্রোটিক ফিল্ডে শুধু নেফ্রোটিক ডায়েটিশিয়ানই আছে, যে যারা শুধু রেনাল নিউট্রিশনিস্ট, শুধু রেনালের ওপরই তারা কাজ করে। ঠিক আছে, দেন আছে ভিটামিন এ, সিরাম ভিটামিন এ এবং সিরাম ক্যারোটিন, এই দুটো জিনিসই কিন্তু খেয়াল রাখতে হবে। এটা হলো ফার্স্ট ক্যাটাগরি। আর সেকেন্ড ক্যাটাগরিতে কি দেখতে হয়, যে দেখতে হয় যে, আচ্ছা আমি উপরের লাইনটা একটু বলে দিই, which those which have been most extensively used in post nutrition survey and have a demonstrated usefulness, মানে প্রথম চোখে দেখাতে, প্রথম ব্লাড রিপোর্ট দেখাতেই আমাকে দেখতে হবে এই টেস্টগুলো তাকে করতে দিয়েছে কিনা। এই টেস্টগুলো দেখেই তুমি বুঝে যাবে যে দিস পেশেন্ট হ্যাভ সাম প্রোটিন রিলেটেড প্রবলেম, প্রোটিনের কিছু প্রবলেম হচ্ছে। somehow this patient are suffer from the নেফ্রোটিক সিনড্রোম, কিডনির কোনো সমস্যা তার থাকতে পারে, এবার তো তার অন্য সমস্যাও থাকতে পারে, এটা দেখেই তুমি বুঝে যাবে যে পেশেন্ট সাফার ফ্রম দ্য কিডনি পেশেন্ট, কিডনির কোনো সমস্যা আছে তার। দেন তুমি দেখবে সেকেন্ড ক্যাটাগরিতে যে দিস টেস্ট আর কমপ্লিকেটেড অ্যান্ড আর বেসড অন দ্য স্যাম্পল দ্যাট আর দ্য ডিফিকাল্ট টু কালেক্ট। এই যে সিরাম প্রোটিন অ্যাকশন বা ইলেক্ট্রোপোরেসিস, সিরাম প্রোটিন যে কালেকশন হবে সেকেন্ডারি ক্যাটাগরিতে, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ এই যে বললাম যে ল্যাবরেটরিতে গিয়ে ব্লাড কালেক্ট করা, ল্যাবরেটরির বাইরে গিয়ে ব্লাড কালেক্ট করে টেস্ট করার মধ্যে আকাশ জমিন পার্থক্য থাকে। তো এই জায়গাগুলো খুব সূক্ষ্ম জায়গা, এগুলো আমরা যারা বুঝি না তাদের লক্ষ লক্ষ টাকা চলে যায় শুধুমাত্র চিকিৎসা ব্যবস্থায়, কিন্তু তারা সুস্থও হয় না, ভালোও হয় না। তো এই জন্য প্রত্যেকটা বাড়িতেই না ডাক্তার, উকিল এদের থাকা খুব জরুরি, যাতে এই জিনিসগুলো তারা ধরতে পারে, একটা প্রিলিমিনারি আইডিয়া যেন তাদের মধ্যে থাকে, কেউ চট করে টুপি পরিয়ে যাতে দিতে না পারে। তো সেই জায়গাগুলোর জন্য তোমাদের এই বিষয়গুলো কিন্তু খুব কেয়ারফুলি একদম মাথায় ঢুকিয়ে নাও যে এগুলো মনে রাখতে হবে। ভিটামিন এ, সিরাম ভিটামিন এ অ্যান্ড সিরাম ক্যারোটিন, ভিটামিন ডি, সিরাম অ্যালকালাইন ফসফেটেজ ইয়াং চিলড্রেনদের ক্ষেত্রে, আর সিরাম ইনঅর্গানিক ফসফরাস, এটা সেকেন্ডারি ক্যাটাগরি। যদি ফার্স্ট ক্যাটাগরিতে ভালো হয়ে গেছে তো দেন ভালো, যদি দেখো যে এগুলো করার পরেও পেশেন্ট কিন্তু ততটা সুস্থ নেই বা ভালো নেই, তখন কিন্তু সেকেন্ডারি ক্যাটাগরিতে যে লেখাগুলো লেখা আছে সেই টেস্টগুলো করাতে হবে। ভিটামিন ডি কি বললাম, সিরাম অ্যালকালাইন ফসফেটেজ, আর সিরাম ইনঅর্গানিক ফসফরাস হলো সেকেন্ডারি ক্যাটাগরি। অ্যাসকর্বিক অ্যাসিড, সিরাম অ্যাসকর্বিক অ্যাসিড ব্লাডে টেস্ট হয়। দেন সেকেন্ডারি ক্যাটাগরিতে কি দেখবো না, হোয়াইট ব্লাড সেল অ্যাসকর্বিক অ্যাসিড, ইউরিনারি অ্যাসকর্বিক অ্যাসিড আর লোড টেস্ট, এগুলো করাতে হবে। থিয়ামিন, ইউরিনারি থিয়ামিন, দেন লোড টেস্ট, ব্লাড পাইরুভেট, ব্লাড ল্যাকটেট, রেড ব্লাড সেল হিমোলাইসেট, ট্রান্সকিটোলেজ, এই এনজাইমটার প্রেজেন্স আছে কি নেই সেটাও দেখতে হবে। রাইবোফ্লেভিন, ইউরিনারি রিবোফ্লেভিন,
রেড ব্লাড সেল রিবোফ্লেভিন লোড টেস্ট। সমস্ত টেস্টের নাম আজকে থেকে মুখস্থ রাখবে, তোমরাও জানবে, তোমরাও আগামী দিনের কিন্তু একদম নিউট্রিশনিস্ট হয়েই তোমরা বেরোবে। নিয়াসিন ইউরিনারি এন মিথাইল, কি বললাম, মিথাইল কোটিনামাইড হয়েছে। লোড টেস্ট ইউরিনারি পাইরিডন, আয়রন, হিমোগ্লোবিন, হিমাটোক্রিট, thin blood film, serum iron percentage, saturation or transferrin। এটা আমরা আয়রন অ্যাবসর্পশন যখন পড়েছিলাম তখন আমরা মনে হচ্ছে এই নামগুলোর সাথে একটুখানি পরিচয় ঘটেছিলাম, জানি না মনে আছে কিনা, মনে থাকার কিন্তু কথা, মনে রাখতে হবে। হ্যাঁ, ট্রান্সফেরিনের কথা পড়েছিলাম, কারণ ট্রান্সফেরিন কি করে, অক্সিজেন পরিবহনে হেল্প করে। ফলিক অ্যাসিড আর ভিটামিন বি12, হিমোগ্লোবিন আর থিন ব্লাড ফিল্ম, সিরাম ফোলেট আর সিরাম ভিটামিন বি12। এবার ভবিষ্যতে আর আছে ফোলাডিন, ইউরিনারি আয়োডিন টেস্ট ফর থাইরয়েড ফাংশন। এই সমস্ত টেস্টগুলো হওয়ার পর তুমি বুঝতে পারবে যে পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস কি আছে। আদারওয়াইজ তুমি কোনোভাবেই বলতে পারবে না যে পেশেন্ট শুধু অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট করে বিএমআই যদি নর্মাল থাকে তাকে আমি বলতে পারি না সে সব দিক থেকে ওকে আছে। সো বিএমআই নর্মাল থাকলেও ক্লিনিকে যখন পেশেন্ট আসে তার প্রথম কথা হলো, ভাই আপনি এই সমস্ত ডায়াগনোসিস বা রিপোর্ট করিয়ে আমার কাছে আসবেন। আদারওয়াইজ প্রত্যেকটা টেস্টের ওপর ডিপেন্ড করে তার ফিজিক্যাল কন্ডিশন কি জায়গায় দাঁড়িয়ে আছে। এবার থেকে তোমরাও হাফ ডাক্তার হতে শুরু করলে, তাই সমস্ত টেস্টের নাম পরবর্তী ক্ষেত্রে আরো যখন স্টাডি করবে তখন এই টেস্টগুলো কোন মেথডে করা হয়, যেমন তোমরা হিমোগ্লোবিন টেস্ট করেছো, সায়ানোমিথ হিমোগ্লোবিন মেথড, এরকম প্রচুর মেথড আছে, এক একটা ল্যাবরেটরি এক একটা মেথড ইউজ করে, এবং তোমরা জানো অনেক ডক্টর আছে বলে ওই জায়গার ডায়াগনোসিস করে আনতে, কারণ ওনার ওই জায়গার প্যারামিটারের সাথে উনি জানেন যে কি লেভেলের মেডিসিনটা দিলে সেটা ঠিকঠাক মতো ব্যালেন্স হবে। যে কোনো জায়গার আমরা বলি না যে ডাক্তার যে কোনো জায়গায় রিপোর্ট দেখে না, না এটা হলো ডাক্তারের নিজস্ব ভিউ। যেমন আমরাও বলি যে তোমরা যখন নিউট্রিশন মানে নিম বা পন্ডিচেরি থেকে তোমরা যখন পাস আউট হয়ে বেরোবে, ক্যালকাটা থেকে, বিদ্যাসাগর থেকে, তখন আমরা বলি সেই স্টুডেন্টটা ভীষণ ভালো। আবার যদি আমরা দেখি কোনো অন্য জায়গা থেকে প্রাইভেট কলেজ থেকে পড়ে বেরোচ্ছে, তখন আমরা বলি দূর ওখান থেকে পড়েছে। বাট আজকালকার দিনে প্রাইভেট কলেজও অনেক প্রাইভেট কলেজ আছে যেগুলো খুব ভালো। তো সেইগুলো ডিটারমাইন করছে যে একটা মানুষকে আইডেন্টিফাই করার জন্য যে আমার অনেকগুলো ক্রাইটেরিয়া অনেকগুলো প্যারামিটার থাকে, সেই সমস্ত কিছু টেস্ট করার পর তবেই বলা যায় যে পেশেন্টটা সুস্থ আছে কি নেই। বোঝা গেছে কি বললাম? পরীক্ষায় হয়তো এসব কিছু পড়বে না, কিন্তু তোমাদের নিজস্ব ধারণাটা ক্লিয়ার করার জন্য এগুলো কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমাদের তো ইন্টার্নশিপ আছে, তোমরা জানো হসপিটালে তোমরা যাচ্ছই পরের সেমিস্টার থেকে। বায়োকেমিক্যাল টেস্ট ফর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি কি বলেছে, যে কোন কোন টেস্টের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমাদের বডিতে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ঘটেছে, সেটা তো বাইরে থেকে দেখে আমরা বুঝতে পারছি, টেস্টের রিপোর্টের মাধ্যমেও বোঝা যায়। তো বায়োকেমিক্যাল টেস্ট ফর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির ফার্স্ট পয়েন্ট হলো প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। কি করে বুঝবো না, এ নাম্বার অফ টেস্ট লাইক সিরাম প্রোটিন, সিরাম ক্রিয়েটিনিন রেশিও and hydroxyproline index are used to assess protein nutritional status। যদি তোমাকে বলে রিপোর্টে তোমার লেখা থাকে কোনো পেশেন্টের দেখলে সিরাম প্রোটিন টেস্ট করতে দিয়েছে, ইউরিয়া ক্রিয়েটিন রেশিও টেস্ট করতে দিয়েছে, আর হাইড্রক্সিপোলিন ইন্ডেক্স টেস্ট করতে দিয়েছে ডক্টর, তুমি দেখেই বুঝে যাবে পেশেন্ট সাফার ফ্রম দ্য প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন। সো তোমার মাইন্ডে সবসময় তোমাকে সিগন্যাল দেবে এই পেশেন্টটাকে একটু ফার্স্ট ক্লাস প্রোটিন তাকে ইনটেক করাতে হবে, কারণ সে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে সাফার করছে। এবার তুমি দেখবে সিরাম অ্যালবুমিন লেভেল তার কি আছে, যদি লেস দ্যান 5 ইয়ার্স এজ হয় তখন এই রেশিও সিরাম অ্যালবুমিন লেভেল গ্রাম পার 100 ml এ লেস দ্যান 2.8 মানে ডেফিসিট হাই রিস্ক, 2.8 থেকে 3.4 লো মিডিয়াম রিস্ক, গ্রেটার দেন 3.5 মানে অ্যাকসেপ্টেবল লো রিস্ক। তাহলে আমি কোন জোনটাকে নরমাল হিসাবে গ্রহণ করব, কোন কোন প্যারামিটারটাকে নরমাল জোন হিসাবে নেব? অ্যাকসেপ্টেবল
রিস্কটাকে, তাই না? এটাকেই তো অ্যাকসেপ্টেবল হিসাবে নেব, যে গ্রেটার দেন 3.5 থাকা মানে তার রিস্কটা কম আছে, অ্যাকসেপ্টেবল মাত্রায় আছে, মানে ভালো, ঠিক আছে। ভিটামিন এ ডেফিসিয়েন্সি যদি হয় তাহলে আমরা কি কি টেস্ট করব, বায়োকেমিক্যাল টেস্ট কি করব বলো? সিরাম রেটিনল, সিরাম রেটিনল আর সিরাম আরেকটা কি বললাম, ক্যারোটিন, ক্যারোটিন, ভেরি গুড। তো সিরাম রেটিনল লেভেল mg/dl ঝরঝরে মুখস্থ রাখবে, লেস দ্যান 20 মানে ডেফিসিট, 20 থেকে 30 মানে লো, আর গ্রেটার দেন 30 মানে অ্যাকসেপ্টেবল। ওকে, যখন পরীক্ষায় কোশ্চেন দেবে না বায়োকেমিক্যাল টেস্ট ফর নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, এরকম দিতে পারে যে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন যে হয়েছে তুমি বুঝবে কিভাবে, বা এরকম কোনো একটা প্যারামিটার হয়তো দিয়ে দিল, দিয়ে বললো দিস পেশেন্ট হ্যাজ সাফার ফ্রম হুইচ না, বলবে দিস পেশেন্ট হ্যাজ সাফার ফ্রম হুইচ কাইন্ড অফ দ্য নিউট্রিশনাল স্ট্যাটাস, কোন স্ট্যাটাস কোন লেভেলে সে বিলং করছে, ডেফিসিট, লো আর অ্যাকসেপ্টেবল, তোমাকে সেই অ্যান্সারটা লিখতে হতে পারে। দেন আসছি অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলে কি হয় না, নিউট্রিশনাল অ্যানিমিয়া স্পেশালি আয়রন ডেফিসিয়েন্সি ক্যান বি অ্যাসেসড বাই 2 টাইপস অফ মেথড। কিভাবে করব, একটা তো আমরা সবাই জানি হিমোগ্লোবিন মেথড, আগে না স্যালিস টিউব ছিল, স্যালিস টিউবে হতো, আমাদের অনেক ডিপার্টমেন্টেও অনেক আছে দেখবে এরকম বোতল, স্যালিসে করা হতো, বাট স্যালিসে অনেক রকম কি হয়, মানে রেজাল্ট ভালো আসে না, অ্যাকুরেট রেজাল্ট আসে না। এখন সমস্ত ল্যাবরেটরিতেই সায়ানোমিথ হিমোগ্লোবিন টেস্ট করানো হয়, কারণ যেহেতু তোমরা আগামী দিনেই হেলথ কেয়ার সেক্টরের সাথে যুক্ত হবে এটা আমরা ধরেই নিয়েছি, তাই তোমাদেরকেও ওই স্যালিসের বদলে এখন হিমোগ্লোবিন লেভেল মানে টেস্ট করার জন্য সায়ানোমিথ হিমোগ্লোবিনটাই ফলো আপ করা হয়। আর এস্টিমেশন অফ আয়রন স্টোর বা সিরাম ফেরিটিন লেভেল, তোদেরই আছে মনে হয় প্র্যাকটিক্যালটা, এবার আমি করাবো মনে হচ্ছে। তো এস্টিমেশন অফ আয়রন স্টোর বাই সিরাম ফেরিটিন লেভেল, তো এই সিরাম ফেরিটিন লেভেল যে কতটা আছে তার নর্মাল রেঞ্জ কত, এটাও কিন্তু তোমাদের মানে মুখস্থ রাখতে হবে। তো আমি একটা কথা বলছি, এই সমস্ত যতগুলো আমি প্যারামিটার বলছি প্রত্যেকে একটু এটা, আমার কাছে একটা লিস্ট ছিল, যদি আমি খুঁজে পাই পাঠিয়ে দেবো, যদি না পাই প্রত্যেকটা টেস্ট একদিকে খাতায় লিখবি আর একদিকে নর্মাল রেঞ্জ খাতায় লিখে একটা চার্ট তৈরি করে রাখবি, ইন ফিউচার তোদের প্রচুর কাজে লাগবে। WHO recommended guideline for diagnosis of anemia, আমরা বলতে পারি যে অ্যাডাল্ট মেনের ক্ষেত্রে 13 এটা হলো নর্মাল রেঞ্জ কাট অফ পয়েন্ট, বাকিগুলো মুখস্থ করবি। নর্মাল অ্যাডাল্টের ক্ষেত্রে মেল যদি হয় 13, সব সময় ইউনিট লিখবি, ইউনিট লিখতে ভুলবি না, যখন কোনো কিছু কাউকে জিজ্ঞেস করা হবে উত্তরটা থাকবে 13 গ্রাম পার ml, তার মানে সে বুঝবে 100 ml এ 13 গ্রাম থাকলে দিস ইজ দ্য কাট অফ পয়েন্ট, দিস ইজ দ্য নর্মাল ভ্যালু। আর ফিমেলের ক্ষেত্রে কত হয়, 12, 12 থেকে 14, আর এটা 13 থেকে 15, 12 থেকে 14, 13 থেকে 15 গ্রাম পার ml, এটা লিখতে ভুলবে না কেউ। দেন আছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ফর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আমরা জানি যে আয়রন ডেফিসিয়েন্সিতে যদি অনেক মানুষের থ্যালাসেমিয়া থাকে, আয়রন জেনেটিক্যালি অ্যানিমিক অনেকে থাকে, জেনেটিক্যালি যতই খাক তার আয়রন লেভেল বাড়বে না, ফর্মেশন হয় না, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু সিরাম আয়রন, টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি, ট্রান্সফেরিন স্যাচুরেশন, এরিথ্রোসাইট, প্রোটোপরফাইরিন, সিরাম ফেরিটিন, সমস্ত ইউনিটগুলো মুখস্থ করবে, ম্যাক্সিমাম ইউনিট mcg/dl। তো এই যখন রিপোর্ট দেখবে না, যদি দেখো কোনো পেশেন্ট দীর্ঘদিন অ্যানিমিক আছে, ডাক্তারবাবু হয়তো সিরাম ফেরিটিন দিয়ে ছেড়ে দিল, আর কিছু টেস্ট করতে দিল না, তুমি যখন বসবে তুমি ডক্টরের প্রেসক্রিপশনের সাথে অ্যাটাচ করে তোমার প্রেসক্রিপশনের তলায় এগুলোকে মেনশন করে দেবে। এবার তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যে জায়গায় বসছো বা সেই এলাকায় যেসব ল্যাবরেটরি সব থেকে স্ট্যান্ডার্ড আছে তাদের ক্ষেত্রে সেই টেস্টগুলো হয় কিনা, যদি না হয় সেইখানে সব থেকে ভালো এমডি যিনি বসেন তার সাথে কনসাল্ট করতে হবে তোমাকে, আদারওয়াইজ এখানে যে টেস্টগুলো হয় সেই জায়গায় পেশেন্টকে রেফার করতে হবে। তোমরাও কিন্তু তার মধ্যে একজন, তোমাদেরও এটা করার ক্ষমতা রাখো, কারণ কিনা তোমরা প্রত্যেকটা জিনিস সম্পর্কে ওয়াকিবহল হয়ে যাচ্ছ।
দেন আমরা কি দেখতে পাচ্ছি, আয়োডিন ডেফিসিয়েন্সি। ইউরিনারি আয়োডিন লেভেল রিফ্লেক্ট দ্য আয়োডিন স্ট্যাটাস অফ দ্য কমিউনিটি। আমরা জানি যখন আমরা থাইরয়েড গ্ল্যান্ড পড়ছিলাম T3 T4 আর কি বেরোয়, ক্যালসিটোনিন। তো এই যে T3 T4 বা ক্যালসিটোনিন বেরোচ্ছে, এই সমস্ত টেস্টগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আয়োডিন ডেফিসিয়েন্সি যদি বডিতে ঘটে, ইউরিনারি আয়োডিন টেস্ট করে তার রিফ্লেক্ট মানে তার যে রিফ্লেকশন সেটাতেও বোঝা যায় আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা। আর যদি থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা থাকে তাহলে তো T3 T4 আমরা ফ্রি T3 T4 এটাকে আমরা টেস্ট করাই ব্লাডের মাধ্যমে, সেই রিপোর্টও আমরা কিন্তু দেখে বুঝতে পারি পেশেন্ট সাফার ফ্রম দ্য থাইরয়েড ইস্যুস অর হাইপারথাইরয়েডিজম অর হাইপোথাইরয়েডিজম। তাহলে এই যে প্যারামিটার গুলো তোরা দেখছিস, যে কোন প্যারামিটারের কি অবস্থা আমরা বলবো, তখন তাকে কিন্তু সেই জায়গাটা তোরা এই রিপোর্ট দেখেই বুঝে যাবি সে কোন জায়গায় বিলং করছে। তাহলে ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ আয়োডিন স্ট্যাটাস, এটা আমি আর মার্ক করতে মনে হয় ভুলে গেছি, এগুলো মার্ক করতে হতো, যে লেস দেন 20 মানে সিভিয়ার আয়োডিন ডেফিসিয়েন্সি, আর গ্রেটার দেন 300 এক্সেসিভ আয়োডিন ইনটেক। তাহলে আইডিয়াল কোনটা, 100 থেকে 200 ইউনিট কি ইউজি পার এমসিজি পার ডিএল। বোঝা গেছে কি বললাম, 100 থেকে 200 100 ডেসিলিটারে যদি 100 থেকে 200 এমসিজি পার ডিএল থাকে, তাহলে আমরা বলতে পারি পেশেন্টের আয়োডিন স্ট্যাটাস ঠিকঠাক আছে। তার মানে আমরা ধরে নিলাম তার আয়োডিন গ্ল্যান্ড ঠিকঠাক মতো মোটামুটি ঠিকঠাক ভাবে কাজ করছে। ঠিক আছে, এবার হরমোনটা ঠিকঠাক ভাবে কাজ করছে কি করছে না তার জন্য ব্লাডে আসতে হবে। দেন আছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। বেসিক্যালি কি টেস্ট করতে দেয় ডাক্তাররা, সিরাম 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। এটা D3 না D2? এটা কি D2 না D3? আমাদের বডিতে কোন ভিটামিন ডিটা সিনথেসাইজ হয়, D2 না D3? সিরাম 25 হাইড্রক্সি কোলেক্যালসি। ভেরি গুড, D3। কারণ যে কোনো ক্যাপসুলের গায়ে কি লেখা থাকে, ক্যালসিয়াম আর ভিটামিন D3। দেখবি খেয়াল করে, বাড়িতে অনেক মা অনেক বাড়িতেই আছে, অনেকেই খাই ভিটামিন ডি ক্যাপসুল। তার কম্পোজিশনটা আজকে থেকে পড়বি যে কি কি দিয়ে বানানো হয়েছে। এইটুকু চোখ কান এবার তোমাদের খুলতে হবে, গতানুগতিক মুখস্থ করে নাম্বার পেয়ে কিচ্ছু হবে না। মানে ব্যক্তিগত জীবনের সাথে, নর্মাল লাইফস্টাইলের সাথে, প্রাত্যহিক জীবনের সাথে এবার রিলেট করো নিজের পড়াশোনাটাকে। যে বাড়িতে যখন মা যখন ওষুধটা খাবে না ভিটামিন D3 ক্যাপসুল, তুমি একটু দেখে নেবে যে ওর কম্পোজিশন কি লেখা আছে। ঠিক আছে, এবার দেখো সিরাম 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরল লেভেল, এটা এমজি হতো, এমজি লেখা আছে, এমজি পার এমএল লেস দেন 5 মানে সিভিয়ার রিস্ক, আর গ্রেটার দেন 10 মানে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করে অনেক সময়, এখন তো বলছে যে 30 মানে গ্রেটার দেন 30 ইজ দ্য বেস্ট। হ্যাঁ, তো এটা বিভিন্ন সময় না ডিপেন্ড করে, এটা তোরা একটু নেটে খুলে একটু দেখে নিবি কারেন্ট এখন যে নর্মাল লেভেল ভিটামিন ডি মানে সিরাম 25 হাইড্রক্সি কোলেক্যালসিফেরলের নর্মাল রেঞ্জটা কত একবার দেখে নিবি। হ্যাঁ, আদার নিউট্রিয়েন্ট, আর কি কি নিউট্রিয়েন্ট আছে না, রিবোফ্লেভিন, নিয়াসিন, ফলিক অ্যাসিড, B12, জিঙ্ক। তোরা কোনোদিন শুনেছিস এইগুলো কাউকে টেস্ট করতে দিয়েছে? না ম্যাম। কেন দেয় না, কি মনে হয়? এখন মনে হচ্ছে যে এই টেস্টগুলো তো কোনোদিন কাউকে শুনিনি দিতে। খুব কস্টলি বলে দেয় না। ভেরি এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ। তখন ডক্টর এগুলো না করেই দেখবি এখনকার ডাক্তারদের কমন হলো গেলেই একটা কি দিয়ে দেয়, মাল্টিভিটামিন দিয়ে দেয় না? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, কিচ্ছু টেস্ট করায় না, কারণ জানে আমরা প্রাত্যহিক জীবনে যে খাবারটা খাই তাতে মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হবেই হবে। তাই এই ধরনের কোনো কোনো পার্টিকুলার ভিটামিন সম্পর্কে, মিনারেল সম্পর্কে তোদের যা নলেজ আছে ডক্টরদের অতটা কনসেপ্ট থাকে না, কারণ তোরা একদম ডিপে গিয়ে পড়াশোনা করছিস। অনেক ক্ষেত্রে অনেক এমডি ডক্টররাও কিন্তু ডায়েটিশিয়ানকে 100% রেসপেক্ট করে, যে তাদের নলেজের কাছে তাদের নলেজ কিন্তু প্রায় ইকুইভ্যালেন্ট, বা এমন অনেক জিনিস আছে ডায়েটিশিয়ানদের কাছ থেকে তারা শেখে, এরকমও অনেক ডক্টর আছে। হ্যাঁ, খুব খুব ভালো মানুষ অনেক আছে,
তো তারাও না বেসিক্যালি এই টেস্টগুলো না করতে দিয়ে বলে একটা মাল্টিভিটামিন আপনি খাবেন, কারণ জানে কোনো না কোনো ভিটামিনের ঘাটতি আমাদের বডিতে ঘটছে, তার জন্য এই ধরনের উইকনেস, ফ্যাটিগ, লেথার্জি এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে। যখন আমরা মাল্টিভিটামিন খাবো, সমস্ত যতগুলো ভিটামিন মাইক্রো মিনারেলস আছে সমস্ত ওর মধ্যে পুট করা আছে, পার ডে একটা করে খেলেই আমাদের যা রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায় এবং আমাদের বডির সমস্ত কি হয়, যা যা আমাদের মেকানিজম আছে, অ্যাক্টিভিটি আছে, সেগুলো ঠিকঠাক মতো চলতে থাকে। ঠিক আছে, দেন লিমিটেশন কি ম্যাম বলো। ম্যাম ওটার কোনো সাইড এফেক্ট থাকে না? ওয়াটার সলিউবল তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বেরিয়ে যায় তো ইউরিনে দিয়ে। বেশি খাওয়া খারাপ, ঠিক আছে, অনেকে ধর দুটো করে খেয়ে নিল যে আমাকে তাড়াতাড়ি সুস্থ হবে, আমি দুটো করে মাল্টিভিটামিন খেয়ে নিই, হ্যাঁ সেটা খারাপ। ঠিক আছে, বা অনেকে আজকে খেলো কালকে খেলো না, ডাক্তার হয়তো 3 মাস খেতে বলেছে, সে 1 মাস খেলো 1 মাস খেলো না, ওই যে যেটা বলে দেবে না, ডায়েটিশিয়ানরাও যেমন যেটা বলে দেয় সেটা যদি মানুষ অক্ষরে অক্ষরে পালন করে সে অনেক তাড়াতাড়ি রিকভারি করবে। কখন পালন করে? যখন সে একদম বিপদে পড়ে, যখন সুস্থ থাকে বা হাফ সুস্থ হয়ে যায় তখন আর সেটা ফলো করে না। এটাই মানুষ সব থেকে বেশি মানে এখানেই বলে না যে মানে ওই যখন সাপকে মারা হয় পুরো মেরে ফেলতে হয়, আধা মারতে নেই, তাহলে ওই সাপটা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো মানুষ যখন সুস্থ হয়ে ওঠে তখন তাকে যতদিন সে সুস্থ না হয়ে উঠছে পুরোপুরি, তাকে পুরো ফলো আপে থাকতে হয়, ডায়েটিশিয়ানদের ফলো আপেও থাকতে হবে, ডক্টরের ফলো আপেও থাকতে হবে। ডাক্তার বললো একটা খেতে, আমি হয়তো 2 দিন খেলাম না, একদিনে আবার 2টো খেয়ে নিলাম, অনেকে করে, আমি অনেক এরকম প্রচুর পেশেন্ট তোরা পাবি যদি ক্লিনিকে বসিস তোরা। ঠিক আছে, কত রকম পেশেন্ট পাবি, কত কাউন্সিলিং তোদেরকে শিখতে হবে, ডায়েট কাউন্সিলিং করা, পেশেন্ট হ্যান্ডেলিং করা। ঠিক আছে, তো যাই হোক, এই লিমিটেশন কি না, দ্য টেস্ট আর টাইম কনজিউমিং অ্যান্ড এক্সপেন্সিভ। অবভিয়াসলি টাইম কনজিউমিং তো বটেই, আজকে ব্লাড দিয়ে আসলি 2 দিন পর রিপোর্ট পাবি, এক্সপেন্সিভ তো অবশ্যই। দা ক্যান নট বি অ্যাপ্লাইড ফর লার্জ গ্রুপ অফ পপুলেশন। ধর কোনো একটা পপুলেশনে আমি সার্ভে করতে গেছি, সেখানে আমি যদি বলি সমস্ত পেশেন্টের আমি ব্লাড হিমোগ্লোবিন টেস্ট করবো, এত টাকা কে দেবে? পারবো না করতে, সম্ভব নয়। To perform the test, experienced and well trained expertise and needed. এই কাজটা করার জন্য আমার এক্সপার্ট লোক দরকার, একা করা যাবে না, ডাক্তার দরকার, নার্স দরকার, হেলথ কেয়ার সাপোর্ট দরকার, তোদের মতো ডায়েটিশিয়ানকে দরকার, তাই না? সমস্ত মানুষকে নিয়ে একটা হেলথ ক্যাম্প হয়, যে ক্যাম্পগুলো সত্যিকারে দেখার মতো ক্যাম্প হয়। Standard reference value and standardized specific test for specific nutrient are needed. এই যে বললাম যে রেফারেন্স ভ্যালুটা সবসময় তোমাদের মাথায় মুখস্থ গেঁথে নিতে হবে, সমস্ত প্যারামিটারের যে নর্মাল রেঞ্জ কত এটা মেপে নিতে হবে, বাচ্চাদের কত, বয়স্কদের কত। Most biochemical tests reveal current nutritional status only and are useful to quantify mild deficiency. কি বলেছে? যে মোস্ট বায়োকেমিক্যাল টেস্ট, ম্যাক্সিমাম বায়োকেমিক্যাল টেস্ট কিন্তু রিভেল করে, মানে তার টেস্টের পর আমরা যে রিপোর্টটা দেখতে পাই, কারেন্ট নিউট্রিশনাল স্ট্যাটাসটা আমরা বুঝতে পারি কেমন আছে। ঠিক আছে, মাইল্ডও যদি থাকে সেটাও বুঝতে পারি, মডারেট থাকলে সেটাও বুঝতে পারি, সিভিয়ার থাকলে সেটাও বুঝতে পারি। ইট ইজ ইনভেন্সিভ মেথড, মানে কি, সো সিম্পল কালেকশন ইজ সামটাইমস হ্যাজার্ডাস। ইনভেন্সিভ মেথড মানে কি, তোকে খুব কেয়ারফুলি কাজটা করতে হবে, আদারওয়াইজ সব কিছু হ্যাম্পার হয়ে যাবে। ধর একটা তুই 50 জনের ব্লাড হিমোগ্লোবিন টেস্ট করছিস, তুই 50 জনের ব্লাড পিকিং করতে হবে, নিডিলটা ফেলতে হবে, তুলো নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে, ওই জায়গাটা তোকে স্যানিটাইজ করতে হবে, এই গোটা প্রসিডিওরটা 50 জনের ক্ষেত্রে একই ভাবে ঘটাতে হবে। কোনোটা যদি না হয়, অনেক সময় হয় না মানুষের আনকনসাসনেসের জন্য অনেক সমস্যা হয়, আমরা তো এরকম চিত্র প্রায়শই দেখতে পাই নাকি, হসপিটাল গুলোতে গেলে তো খুব ভালো মতো দেখতে পাই। তো এটা ভীষণ হ্যাজার্ডাস হয়ে যায়, তখন সব ঘেটে যাবে, বোঝা গেছে? তো কার ব্লাড নিলাম তার নামে সেভ করলাম কি না, অনেক সময় হয় আমি আমার ব্লাড গেছে, ওই ল্যাবরেটরির লোকদের কেয়ারলেস অ্যাটিটিউডের জন্য অন্য লোকের রিপোর্ট আমার কাছে চলে এসছে, হয় না?
বা ব্লাডটা তারা হারিয়ে ফেলেছে বা নষ্ট হয়ে গেছে, তোকে আর বলবে না একটা র্যান্ডামলি কিছু একটা বসিয়ে দিল। এরকম হামেশা এরকম ঘটনা ঘটে। তো এই জন্য নিজেদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে যে কোন ল্যাবরেটরি সব থেকে ভালো টেস্ট করে, তাদের কাদের প্যারামিটার স্ট্যান্ডার্ড, কারা কোন মেথডে সেই টেস্টটা করে। ঠিক আছে, আমরা যেহেতু এই জিনিসগুলো জানি, তো আমাদেরকে লোকে সহজে বোকা বানাতে পারে না। তুই যখনই ডাক্তারের কাছে গিয়ে এই কোশ্চেন গুলো করবি, ডাক্তার বুঝে যাবে যে এই পেশেন্ট কিন্তু কসাস, ঠিক আছে, এ কিন্তু এগুলো সম্পর্কে ওয়াকিবহল। ঠিক আছে, বোঝা গেছে? দেন আছে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। এইটুকু ক্লিয়ার হয়েছে বায়োকেমিক্যালটা? হ্যাঁ ম্যাম। ম্যাম আরেকটা জিনিস, যে মেয়েদের ম্যাম হিমোগ্লোবিন লেভেলটা 12 থেকে 14 থাকে, আর ম্যাম ছেলেদের 13 13 থেকে। থেকে 15। আচ্ছা। এবার আসি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট কাকে বলে? না, ফিজিক্যাল সায়েন্স, যেটা বাইরে চোখে দেখে তোরা বুঝতে পারিস। তোরা কিন্তু সবসময় বায়োকেমিক্যাল টেস্ট করতে পারবি না, কারণ তোরা প্যাথোলজিস্ট নস। শুধু এটুকু করতে পারবি, ভবিষ্যতে যদি সিজিএম ট্রেনিং নেওয়া হয় তোরা নিস, ঠিক আছে, ডায়াবেটিক এডুকেটর যদি হোস, যে কিভাবে ব্লাড সুগার টেস্ট করতে হয় সেটা তোদেরকে শিখিয়ে দেওয়া হবে। হিমোগ্লোবিন টেস্ট তো প্র্যাকটিক্যাল এখানে শিখেই যাচ্ছিস। আর আর একটা জিনিস তোরা করতে পারিস, সেটা এই দুটো জিনিসই বেসিক্যালি তোরা করতে পারবি। আর কোনো কিছু প্যারামিটার তোদের মানে টেস্ট করার সম্ভব নয়। এগুলো সবই ল্যাবরেটরি বা ডক্টর বা প্যাথোলজিস্ট যারা, তারাই করবে। ঠিক আছে, আমরা যেটা আরেকটা করতে পারি, ক্লিনিক্যাল সাইন, চোখে দেখে বলে দেওয়া। তো ফিজিক্যাল সাইন তোরা কি জানিস যে ডক্টর বিধান চন্দ্র রায় মানুষের গায়ের গন্ধ শুকে বলে দিত পেশেন্টের কি রোগ হয়েছে? গল্প পড়বি, ওনার জীবনী পড়বি, ওনার আত্মজীবনী পড়লে অনেক কিছু জিনিস জানতে পারবি। ডক্টর বিধান চন্দ্র রায় এমন একজন মানুষ ছিলেন, পেশেন্ট পাশে দিয়ে হেঁটে গেলে তার গায়ের গন্ধ শুকে বলে দিত যে পেশেন্টের কি রোগ হয়েছে। এরকম ডাক্তার আজকালকার দিনে দেখা যায়? খুব রেয়ার, খুব রেয়ার। ঠিক আছে, আমি একজন ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাই, উনি বিদেশ থেকেই আসেন। তো উনি দেখেই বলে দেবে যে ব্লাড প্যারামিটার কি হতে পারে, একটা কাছাকাছি উনি কিন্তু বলে দেন, অনেক বয়স্ক ডাক্তার। ঠিক আছে, তো সেইগুলো মানুষের, যত পড়াশোনা করবে এখানেই দাম। যত পড়াশোনা করবে, যত আপ টু ডেট থাকবে, তত তুমি কি করতে পারবে, মানুষকে তাড়াতাড়ি সুস্থ করতে পারবে। যত তোমার কাছে পেশেন্ট ভালো হবে, তত জানবে তুমি সমাজের জন্য সেবা করছো, এবং তোমার নিজের গর্ব ফিল হবে যে এই মানুষটাকে আমি, এত ডাক্তারের কাছে ঘুরে এসছে, শেষে আমার কাছে এসছে এবং আমার একটা ওষুধেই সে ভালো হয়ে গেছে, বা আমার একটা ডায়েট চার্টেই বা একটা ফলো আপ চেক আপেই সে ভালো হয়ে গেছে। এটা একটা বিরাট পাওয়া, এগুলো বিরাট স্যাটিসফ্যাকশন প্রফেশনের ক্ষেত্রে। ঠিক আছে, আমাদের যেমন স্যাটিসফ্যাকশন কোনো স্টুডেন্ট যদি ভালো জায়গায় চান্স পায়, ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার হয়, ভালো জায়গায় পড়তে যায়, ভবিষ্যতে স্ট্যান্ড করে, এগুলো আমাদের ক্ষেত্রে একটা বড় পাওয়া। ঠিক আছে, সেরকম ডাক্তারদের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা প্রফেশনের ক্ষেত্রে। তো physical sign and symptoms of malnutrition can be valuable aids in detecting nutritional deficiency. কি বলেছি? প্রত্যেকটা সাইন সিমটমস ইন্ডিকেট দেয় যে পেশেন্ট সাফার ফ্রম দ্য নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি। ক্লিয়ার? তো WHO কমিটি অফ মেডিকেল অ্যাসেসমেন্ট অফ নিউট্রিশনাল স্ট্যাটাস 1962 and 1966 has conveniently classified as physical sign often associated with malnutrition into the following three groups. যে তোমার যে যে সাইন সিমটমস গুলো দেখা যাচ্ছে, সেগুলো যদি সত্যি সেগুলো খারাপ লক্ষণ হয়, দেখা যাবে সেগুলো ভবিষ্যতে কিন্তু ম্যালনিউট্রিশনের দিকে তোমাকে ঠেলে দেবে বা নিয়ে যাবে। তো WHO র ক্যাটাগরি অনুযায়ী তিনটে ক্যাটাগরি, গ্রুপ 1, গ্রুপ 2 এবং গ্রুপ 3। এগুলো একদম সহজ কথায় লেখা আছে, দেখে নে। সাইন, গ্রুপ 1 সাইন কি ইন্ডিকেট করছে না, দ্যাট আর কনসিডার্ড টু বি ভ্যালু ইন নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট। এটা দেখেই ফার্স্টে বুঝে যাবি যে সাইন 1 ইন্ডিকেট করছে নিউট্রিশনাল অ্যাসেসমেন্টটাকে মানে ঠিকঠাক আছে কি নেই সেটা দেখছে। These are often associated with nutritional deficiency. Basically nutritional deficiency biochemical test এর মাধ্যমে আমরা ধরা পড়ে যাচ্ছে। Sign and malnutrition may often be mixed or may be due to the deficiency of 2 or more micronutrient. আমরা জানি যে malnutrition কেন হয়, প্রোটিনেরও ঘটতে পারে, প্রোটিন সাথে এনার্জি ডেফিসিয়েন্সি হলেও হতে পারে। দেন আছে গ্রুপ 2, সাইন দ্যাট নিড ফার্দার ইনভেস্টিগেশনস। মানে কি,
দ্য সাইন্স দ্যাট নিড ফার্দার ইনভেস্টিগেশন এর মানে এই যে তুমি দেখলে দুটো বা ততোধিক ডেফিসিয়েন্সি তোমার বডিতে ঘটেছে, তারপরে তুমি দেখতে পাবে যে আমাকে আর নিজের ট্রিটমেন্ট নিজে করলে চলবে না, আমাকে এবার ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের পরামর্শ মতো চলতে হবে। They may be related to malnutrition, perhaps is a chronic time, যদি আমরা ওটা দীর্ঘদিন ফেলে রাখি যে গুরুত্ব দিলাম ও কোনো ব্যাপার নয়, আয়রন ডেফিসিয়েন্সি ও কুলেখাড়া পাতা খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিটা তোমার কেন হচ্ছে সেটা তো তুমি বুঝতে পারবে না, তার জন্য ডাক্তারের কাছে যেতে হবে। তো সেই রকম ব্যাপার। তো এখনকার স্টুডেন্টদের যেমন ও এটা কোনো ব্যাপার নয়, পরীক্ষার আগের দিন পড়লেই হয়ে যাবে, ইউটিউব দেখলেই সব পড়া হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড, ইউটিউব দেখলেই সত্যিই যদি সব পড়া হয়ে যেত তাহলে টিচার বলে সম্প্রদায়টা থাকতো না, এটা বিলুপ্ত হয়ে যেত। ঠিক আছে, তো সেই রকম যে আমার ট্রিটমেন্ট যদি আমি করে নিই তাহলে ডাক্তার থাকতো না। সেদিন একটা ভিডিওতে দেখছিলাম একজন ইউটিউব দেখে নিজের সার্জারি নিজে করেছে, তোরা কি পড়েছিলিস খবরটা? মানে কোন যুগ এসছে, নিজের সার্জারি নিজে করেছে ইউটিউবের ভিডিও দেখে, দিয়ে ছবি, বুঝেছিস? তো এই গেল ব্যাপার। দেন কি বলেছে যে গ্রুপ 3, দিস ইনক্লুড ফিজিক্যাল সাইন দ্যাট হ্যাভ নো রিলেশন টু ম্যালনিউট্রিশন। এমন কিছু সাইন আছে যেগুলো ম্যালনিউট্রিশনের সাথে কিন্তু ডিরেক্ট লিঙ্ক করছে না, অলদো দে মে বি সিমিলার টু ফিজিক্যাল সাইন ফাউন্ড ইন পারসন উইথ ম্যালনিউট্রিশন, কিন্তু দেখতে পাবি ওটা তো ওরও হয়। আচ্ছা, ডাক্তার ওকে ওই ওষুধটা দিয়েছে, আচ্ছা এটা আমারও হচ্ছে, আমি তাহলে ওই ওষুধটা খেয়ে ফেলি না, সেটা করা মানে আরো ভয়ঙ্কর কাজ করা, এগুলোই আমরা করে থাকি। ঠান্ডা লেগেছে, অ্যারিথ্রোমাইসিন কিনে খেয়ে নি, ডাক্তার যেটা 5 দিনের কোর্স বলছে, আমি দেখলাম আমার একদিন খেয়েই ভালো হয়ে গেল, ব্যাস 4 দিন আমি আর খেলাম না, তাহলে ব্যাকটেরিয়া গুলোকে আধমরা অবস্থায় আমি শরীরের ভিতরে বাঁচিয়ে রেখে দিলাম, তাহলে তাদের আবার মিউটেশন ঘটছে, নেক্সট টাইম তুমি যখন অ্যারিথ্রোমাইসিন খাবে তারা তো চিনে ফেলেছে যে আমাকে এরা মারছে, আর আমাকে মারতে পারবে না, সে তার জেনেটিক নেচার বদলে ফেলেছে, যেটা কোভিড আমাদের প্রত্যেকের বডিতে ঘটিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা জিনিস তোমরা রিসার্চ পেপার যদি যে কোনো একটা করে প্রতিদিন ফলো আপ করো, পড়ো, তোমাদের অনেক অনেক ডেভেলপ নলেজ, অনেক ডেভেলপ হবে, যেটা তোমরা ইন ফিউচার বুঝতে পারবে যে তোমরা কতটা অ্যাডভান্স লেভেলে আছো। ঠিক আছে, These include physical signs that have no relation to malnutrition. কি বলেছি, এমন অনেক সাইন আছে ম্যালনিউট্রিশনের সাথে রিলেট করছে না, although যদিও they may be similar to physical sign found in person in the malnutrition, মানে কি, অথচ আমরা ম্যালনিউট্রিশনে যারা ভুগছে সেই পার্সনদের ক্ষেত্রে সেই সাইনটা দেখা যাচ্ছে, and must be carefully delineated from them, তাহলে তাদেরকে খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। These usually take the particular expertise of a physician or health worker expertly trained on nutritional diagnosis. নিজের কাজ নিজে করলে হবে না, কোনো কোয়াক ডাক্তারের কাছে গেলে হবে না, একদম ফিজিশিয়ান প্রপার মেডিকেল সেক্টরের সাথে তোমাকে কি করতে হবে, তার আন্ডারে থাকতে হবে। ওকে, বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। Then আছে advantage of clinical assessment. First কি না, clinical examine is relatively inexpensive method. চোখে দেখে আমরা বুঝতে পেরে যাচ্ছি, চোখের এখানটা দেখে আমরা বুঝতে পারবো তার হিমোগ্লোবিনের ডেফিসিয়েন্সি আছে কি নেই, নখ দেখে বুঝতে পারবো যে তার কোনো রকম নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে কি নেই, আমরা পরেতেই এটা পড়বো, তাহলে is the inexpensive method। ঠিক আছে, আচ্ছা, দেন আছে উইথ ভেরি কেয়ারফুল ট্রেনিং অ্যান্ড কন্টিনিউয়াস সুপারভিশন, যত দেখবি, যত সার্ভে করবি, যত ঘাঁটবি, তত তোদের চোখটা সেট হবে। It is the simplest and most practical method when two or more sign characteristics of a deficiency disease are present simultaneously. আমরা চোখে দেখেই বুঝে যাব দুই বা ততোধিক, যে চুলগুলো খুব রাফ, স্কিনটা ড্রাইনেস, নখগুলো ভালো নয়, শরীরের গঠন ভালো নয়, দাঁত ভালো নয়, ঠোঁট গুলো ফেটে গেছে, হ্যাঁ, এরকম দেখলেই তোরা বুঝে যাবি পেশেন্ট সাফার ফ্রম দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি। Clinical assessment gives valuable if approximate objective information to public health worker. মানে কি, clinical assessment gives valuable, অবশ্যই এটা ভীষণ মূল্যবান, if approximate objective information to public health worker. পাবলিক হেলথ ওয়ার্কারদের জন্য এটা অবশ্যই খুব ভালো, কারণ সবসময় তো বায়োকেমিক্যাল টেস্ট করা সম্ভব নয়, তো চোখে দেখে যারা আইডেন্টিফাই করতে পারে, দিস ইজ দ্য ভেরি মানে
গুড সাইন যে তারা অনেক বেশি সার্ভে করেছে, করতে করতে তাদের নলেজটা এমন জায়গায় পৌঁছে গেছে যে দেখলেই তারা বলে দেবে যে পেশেন্ট সাফার ফ্রম দ্য অ্যানিমিক or vitamin D deficiency or micronutrient, any kind of micronutrient deficiency are happen in this body. Okay, then আমরা classified list of the science and use nutritional assessment. গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3 তোরা যখন প্র্যাকটিক্যালটা করতে যাবি ICDS সেন্টারে এরকম একটা লিস্ট বানিয়ে তোদেরকে দিয়ে দেওয়া হবে যে হেয়ার, ফেস, আই, লিপ, টাং, টিথ, গামস, গ্ল্যান্ড, স্কিন, নেলস, সাবকিউটেনিয়াস টিস্যু, muscular and skeletal system, internal system, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, নার্ভাস, কার্ডিওভাস্কুলার, এত কিছু দেওয়া হয় না, বেসিক্যালি এই নেল পর্যন্ত দেওয়া হয়, বাকিটা দেওয়া হয় না, কিন্তু নিজেরা জেনে রাখো, ঠিক আছে? এই প্রত্যেকটা আমি আর নতুন করে পড়ছি না, হ্যাঁ, তো তোরা প্রত্যেকে পড়বি, যে টার্মিনোলজিটা অসুবিধে হবে সেটা আমাকে জিজ্ঞেস করবি, আর তারপরে আমি সেটা তোদেরকে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি শুধুমাত্র হেয়ারটা একটু ইন্ডিকেট করছি। গ্রুপ 1 এর ক্ষেত্রে ল্যাক অফ লাস্টার, মানে চুলটা একদম বিবর্ণ, লাস্টার মানে কোনো জৌলুস থাকবে না, থিননেস, খুব পাতলা, চুল উঠে গেছে, ন্যাড়া হয়ে গেছে, অ্যান্ড স্পেয়ারনেস, স্ট্রেংথনেস, একদম চুল ফসফসে হয়ে গেছে, হাত দিলেই চুল খুলে চলে আসে, ডিসপিগমেন্টেশন, চুল ব্রাউন হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, বিভিন্ন কালার হয়ে যাচ্ছে চুলের মধ্যে, ফ্ল্যাট জিন, ইজি প্লাকেবিলিটি, মানে প্লাক হয়ে যাচ্ছে, মানে এই যে টাক পড়া বলে না, এরকম হয়ে যাচ্ছে। গ্রুপ 2 এর কোনো সাইন নেই। গ্রুপ 3 এ হলো অ্যালোপেশিয়া, বড় বড় টাক পড়ে গেছে মাথায়, আর্টিফিশিয়াল ডিসকালারেশনস, চুলে আমরা কালার করছি না তাও ব্রাউন, হোয়াইট, গ্রেইশ এইসব কালার হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তোদের শুধুমাত্র লেখা থাকবে হেয়ার, ল্যাক অফ লাস্টার্স, থিননেস, আর লেখা থাকে স্পেয়ারনেসনেস, এই তিনটে লেখা থাকবে, অনেক সময় ডিসপিগমেন্টেশনও লেখা থাকতে পারে, এটা ডিপেন্ড করে যে কোন টিচার কেমন ভাবে কোশ্চেনিয়ারটা সেট করছে, এটা পুরোটাই ডিপেন্ড করে রিসার্চ ওপর, মানে রিসার্চ স্কলারের ওপর, তিনি কিভাবে কাজ করতে চাইছেন, বা তার গাইডের ওপর, সেই গাইড তাদের কিভাবে গাইড করছে, কিন্তু প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমরা একদম ক্লিয়ার কনসেপ্ট নেবে, এবং যখন ফিল্ডে যাবে তখন কিন্তু তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করবে এদের আছে কি নেই, তোমাদের যিনি গাইড যাবেন সাথে সেই স্যার বা ম্যাডামকে জিজ্ঞেস করবে যে এটা হলে কেমন হয়, সেই পেশেন্টটাকে যদি দেখা যেত ভালো হতো, তাহলে এই জায়গাগুলো তোমাদের কিন্তু মনিটরিং করতে হবে বা খেয়াল রাখতে হবে। ফেস যেমন ডিফিউজ ডিসপিগমেন্টেশনস, ন্যাসোলেবিয়াল ডিসব্যালেন্স, আর মুন ফেস, বেসিক্যালি এটা থাকে বড় হাঁড়ির মতো একটা মুখ হয়ে যায়, হাত পা গুলো সরু, পেটটা ফোলা, ঠিক আছে? আর মোলার আর সুপ্রা পিগমেন্টেশনস, মানে মুখটা প্রচন্ড, ওই যে বলছিলাম না সেদিন, মেচেতার মতো কালো কালো ছোপ, কালো দাগ হয়ে যায়, অ্যাকনে ভালগারিস, অ্যাকনে রস্কিয়া, অ্যাকনে ভালগারিস মানে যে মুখে ব্রণ হওয়া, হ্যাঁ, মানে ওই অনেকে দেখবি এত ব্রণ হয়ে থাকে মুখের ভেতর, পুরো গর্ত গর্ত মতো হয়ে যায়, হ্যাঁ, এই প্রত্যেকটা ডিজিজ না নিজেরা খুলে খুলে ছবিগুলো দেখবি, এটাও তোদের একটা টাস্ক, অনেক কিছু জিনিস শিখে যাবি, প্রত্যেকটা খুলে খুলে ছবি দেখবি, যে এক একদিন দেখবি যে এই ডিজিজটা হলে পেশেন্টটা কেমন দেখতে হয়, তবে তো তুই ফিল্ডে যখন যাবি তখন নিজেই বুঝতে পেরে যাবি যে আচ্ছা এটা মানে এই ডিজিজ, এত জ্ঞান নলেজ কারোই থাকবে না, তোরা যদি এটা নিয়ে রাখতে পারিস মানে বিরাট কাজ করে নিবি, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি আরেকটা এক্সাম্পল দিই, নেল হলো কয়লোকনিয়া, নখ দেখেছিস অনেকে নখগুলো এরকম চ্যাপ্টা মতো হয়, এত বড় গোল মতো চ্যাপ্টা মতো, আর ভাঙা ভাঙা এবড়ো খেবড়ো, এটাকে বলে কাইলোকনিয়া, এই বইটার ছবি সম্ভবত ডায়েটেটিক্সে আছে, দেখবি খুলে। আর ব্রিটল নেল, নখ সহজে ভেঙে যায়। আচ্ছা, আমি কিছু কিছু জিনিস বলে দিচ্ছি। আচ্ছা, লিপসে এইখানে যদি কারো ঘা থাকে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস। আচ্ছা, পেল কনজাংটিভা, চোখ লাল হয়ে যাবে, চোখে পিছুটি কাটবে, হ্যাঁ, এগুলো দেখা দেবে। গ্ল্যান্ডে থাইরয়েড এনলার্জমেন্ট, গলাটা ফুলে থাকবে। গাম, স্পঞ্জি গাম, ব্লিডিং গাম, মানে দাঁতের মাড়ি যে থাকে সেটা দিয়ে রক্ত বেরোবে, এগুলো সবই কিন্তু ক্লিনিক্যাল
সায়েন্স ক্লিনিক্যাল দেখেই তোমাকে বুঝে যেতে হবে এই ধরনের সমস্যা মানেই তার কোন নিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সি হয়েছে, পার্টিকুলারলি তাকে সেটাই টেস্ট করতে বলতে হবে, তবেই না সে ডায়েটিশিয়ান, তবেই না সে ডাক্তার। ঠিক আছে, একজন ডায়েটিশিয়ান কোনো অংশে কম নয় একজন ডাক্তারের থেকে। হ্যাঁ, শুধু সে সার্জারি করতে পারে না আর মেডিসিনটা প্রেসক্রাইব করতে পারে না, কারণ এমন ফুড সে প্রেসক্রাইব করে যে ফুডের মধ্যে ওই নিউট্রিয়েন্ট কম্পাউন্ডটাই আছে, সেটা তাকে জানতে হবে, তবেই সে হলো আইডিয়াল ডায়েটিশিয়ান। ঠিক আছে, তবেই তার ডিমান্ড হবে, তবেই লোকে তার 2000 টাকা দিয়ে তার কাছে ডায়েট চার্ট নিতে আসবে, নাহলে কেন নিতে আসবে। আচ্ছা চলো, দেন আছে লিমিটেশন অফ ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। লিমিটেশন কি ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে? লিমিটেশন মানে হলো অ্যাকচুয়ালি ডিসঅ্যাডভান্টেজ, অসুবিধা। A physical examinations may reveal evidence of certain nutritional deficiency which are not detected by dietary or laboratory method. A physician examination may reveal evidence or certain nutritional deficiency which are not detected by dietary or laboratory method. মানে কি? মানে কি? বুঝতে পারলি না? মানে ডায়েটারি বা ল্যাবরেটরি মেথডে এই ফিজিক্যাল এক্সামিনেশন যেটা চোখে দেখে আমরা করতে পাচ্ছি, সেটা কিন্তু সবসময় যে ঠিক হবে বা সেটা যে সবসময় কারেক্ট হবে এটাও কিন্তু আমরা মানে সেই এভিডেন্সটা আমরা দিতে পারি না যতক্ষণ না এবিসি তিনটে বায়োকেমিক্যাল টেস্টও করতে হবে, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের পর কিন্তু তাকে বায়োকেমিক্যাল টেস্টটাও করাতে হবে, তবে শিওর হওয়া যাবে হ্যাঁ এটা তার হয়েছে। ঠিক আছে, the clinical assessment sometimes gives false positive result. অনেক সময় দেখে মনে হচ্ছে আয়রনের লেভেল কম, টেস্টের রিপোর্ট দেখা যাচ্ছে না গুড, ফেরিটিন একদম ঠিকঠাক আছে। প্রপার ট্রেনিং অ্যান্ড পার্সোনেল ইজ নিডেড, মানে তুমি যে ব্লাড কারু কাউন্ট মানে নিচ্ছ শরীর থেকে বা তুমি যে অ্যাসেসমেন্ট করছো কাউকে, সেই অ্যাসেসমেন্ট বিভিন্ন রকম টুল আছে যেগুলোর মাধ্যমে বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট, যেমন বডি ফ্যাট পার্সেন্টেজ অ্যাসেসমেন্ট করা যায়। ঠিক আছে, আরো অনেক রকম কনিসিটি ইন্ডেক্স, ওয়েস্ট হিপ রেশিও, এগুলো থেকে মেজারমেন্ট করে আমরা বলতে পারি যে পেশেন্টটা কোন কন্ডিশনে আছে। সেটার জন্য প্রপার ট্রেনিং এর দরকার। এক ঝলক পড়ে নিয়েই আমি মাঠে নেমে আমি সুপার 6 ব্যাট চালাতে পারবো না, এর জন্য আমাকে প্রপার ট্রেনিং এবং প্রপার ইনভেন্সিভ মানে ওয়েতে আমাকে কিন্তু রেগুলার ফলো আপের মধ্যে নিজেকেও থাকতে হবে। ঠিক আছে, এই জন্য যখন কোনো ডায়েটিশিয়ান বসে প্রথম সে ডাক্তারের কাছে বসে শুধু শোনে যে পেশেন্টের কি অসুবিধা হলে ডাক্তার তাকে কি মেডিসিন প্রেসক্রাইব করছে এবং এই মেডিসিনটা প্রেসক্রাইব কেন করছে না, কারণ এই ধরনের সমস্যা আছে, তাহলে আমি কোন ফুডটা দিলে তার বাকি জায়গাটা মেনটেন হবে। ধর কেউ এসে বলছে আমার গ্লুটেন ইনটলারেন্স আছে বা আমার রুটি, সে তো এটা বলতে পারবে না, সে বলে রুটি খেলে বদহজম হচ্ছে, তুই কিন্তু বুঝে গেছিস রুটি খেয়ে বদহজম হচ্ছে মানে এর গ্লুটেন ইনটলারেন্স, তার মানে এর ডায়েট আমি যখন দেব তখন আমাকে খেয়াল রাখতে হবে রুটি কিন্তু একে বাদ দিতে হবে, আটা ময়দার জিনিস একে বাদ দিতে হবে। আবার বলছে আমার কিন্তু কনস্টিপেশনও হয়, আবার তোকে এটাও খেয়াল রাখতে হবে যে মাল্টিগ্রেন তার জন্য ভীষণ দরকার, আবার তার গ্লুটেন ইনটলারেন্স, তাহলে আমি তাকে কোন খাবারটা দেব, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। দেন বলেছে the procedure is non-invasive and the symptoms are observed externally মানে বাইরে থেকে দেখেই তো আমরা বুঝতে পারি, so sometimes may give a value result, মানে অনেক সময় আমরা সঠিক তথ্য পাই, অনেক সময় ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে আমরা সঠিক তথ্য পাই না, তার জন্য বায়োকেমিক্যাল টেস্টের উপর আমাদের ভরসা রাখতেই হবে। ঠিক আছে, আজকে এটুকু থাক। এইটুকু সম্পর্কে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বল। না আজকে এটা বলিনি, তাহলে এটা শেষ হয়ে যাবে। দাঁড়া, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, এটা বলিনি, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার্স অ্যান্ড দেয়ার ডায়াগনস্টিক সাইন অ্যান্ড সিমটমস, এটা বলার কিচ্ছু নেই, তোদেরকে শুধু মুখস্থ করতে হবে। নিউট্রিশনাল ডিসঅর্ডার্স কোনগুলো? কোয়াশিয়াকার, ম্যারাসমাস, ম্যারাসমিক কোয়াশিয়াকার, ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি, রিবোফ্লেভিন, নিয়াসিন, ভিটামিন সি, ভিটামিন ডি আর এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্সি। আমি বলেছিলাম না ম্যালনিউট্রিশনে
আমার পুরোটা পড়ানো হয়নি, শুধু সিলেবাসটুকু পড়িয়েছিলাম, এখনো অনেক পড়া বাকি আছে। তো এই যতগুলো ডেফিসিয়েন্সি দেখছি সেই প্রত্যেকটা ডিটেল স্টাডি পড়তে হবে ম্যালনিউট্রিশনে, তবে তোর আইডিয়া ক্লিয়ার হবে ম্যালনিউট্রিশন সম্পর্কে। বোঝা গেছে? তোরা শুধুমাত্র এখানে এইগুলো কিন্তু পড়ে রাখবি, সাইন অ্যান্ড সিমটমস, এগুলো থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন পড়ে যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি হলে কি সিমটমস দেখা দেবে। তুমি যদি লেখো যে শুধুমাত্র রাতকানা, নাইট ব্লাইন্ডনেস, আর একজন লিখলো কনজাংটিভাইটি এই সরি কনজাংটিভাইজেরোসিস, জেরাফথ্যালেমিয়া, বিটট স্পট, নাইট ব্লাইন্ডনেস, স্কিন চেঞ্জ, রাফ স্কিন লাইক ফিনোডার্মা, যে এতগুলো লিখলো সে দুয়ে দুই পাবে, তুমি যদি একটা লেখো অবভিয়াসলি তুমি হাফ পাবে। তো এই জন্য এটা কিন্তু তোদেরকে একদম মুখস্থ করতে হবে। এবং তোরাও যাতে তুই যখন ইয়েতে যাবি সার্ভে করতে, তখন যাতে এই প্রত্যেকটা জিনিস যেন তোরা পেশেন্ট দেখতে পাস, ওরকম বাচ্চা পাস, সেটা দেখার চেষ্টা করবি। ঠিক আছে? তাহলে তোদের কাছে অনেক ক্লিয়ার হবে যে এই পেশেন্টটা এরকম দেখা মানে এটা। এগুলোর জন্য ভবিষ্যতে তোরা হসপিটালে যাবি। ঠিক আছে? হসপিটালের আউটডোরে গেলে এগুলো খুব ভালো দেখা যায়। আমরা যখন মাস্টার ডিগ্রি করেছিলাম আমাদের কিন্তু এরকম ইয়েতে নিয়ে যাওয়া হতো, যে এরকম বাচ্চাদের দেখানোর জন্য। ঠিক আছে? যেগুলো রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে একদম ম্যালনারিশড বাচ্চারা থাকে, মুমূর্ষু, একদম মানে মৃত্যুর সাজে পাঁজা লড়ছে সেই সব বাচ্চারা থাকে, তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট করে, কিভাবে তাদেরকে সুস্থ করে, তাদের মধ্যে এই সব ডেফিসিয়েন্সি গুলোই দেখা যেত। তাদের কাছে আমরা পৌঁছেছি, একেবারে তাদেরকে সামনাসামনি চোখে চোখ রেখে দেখেছি। ঠিক আছে? তো এটুকুই বলার, এটুকু আজকে পড়ানোর ছিল, বায়োকেমিক্যাল আর ক্লিনিক্যাল। এখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বল। বুঝতে পেরেছিস? কারো কোনো কিছু জানার থাকলে আগে বল। প্রথম কথা, তোদেরকে এই চ্যাপ্টারটাই প্রচুর নিজেকে খাটতে হবে। প্রত্যেকটা ফার্স্ট হলো প্রত্যেকটা ডিজিজকে খুলে খুলে গুগলে ছবি দেখবি। বোঝা গেছে কি বললাম? প্রত্যেকটা ডিজিজকে খুলে খুলে ছবি দেখবি, এটা গেল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো প্রত্যেকটা ডিজিজকে এক লাইন করে হলেও জানার চেষ্টা করবি। আমরা তো দেখতেই পাচ্ছি পেল কনজাংটিভা, এবার পেল মানে জিভটার কালারটা কেমন হলে তাকে আমি পেল বলবো, সেটা এক লাইন করে অন্তত মানে পড়া এবং তার সাথে ছবিটা দেখা। এটা যদি করতে পারিস বিশাল বড় একটা কাজ করে ফেলেছিস, বিশাল বড় একটা কাজ করে ফেলেছিস বলছি তো। মানে তোরা ভাবতে পারবি না, এই সমস্ত জিনিসগুলো যদি কনসেপ্টটা তোদের ক্লিয়ার থাকে, মানে তোরা কতটা এগিয়ে গেছিস এই সাবজেক্টে। বল, আর কিছু বলার আছে? এখান থেকে এটা পড়তে হবে তোদেরকে। আচ্ছা, হ্যাঁ, এই যে বললাম না আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে স্পুন শেপ নেল হয়, কাইলোকোনিয়া স্পুন শেপ, মানে নখটা না এরকম ওঠা থাকে, এরকম ফ্ল্যাটিস হয়ে যায়, ফ্ল্যাট হয়ে যায়, বড়, ডায়াবেটিস বইয়ে দেখতে পাবি দেওয়া আছে। আর নখটা এরকম চামচের মতো উঠে থাকে মুখটা। এটা অনেক সময় পড়ে, কাইলোকোনিয়া কেন হয়, হুইচ ভিটামিন ডেফিসিয়েন্সির ফলে, এই হুইচ মিনারেলস এর কোন মিনারেলস এর ডেফিসিয়েন্সির ফলে কাইলোকোনিয়া হয়। হয়েছে? বল, কোনো ম্যাম কোয়েশ্চেন